রুমনি বলে, বুঝলি পলু, আমি সব কথা বলে ফেলেছি। মানে যদি 1 ঘন্টা কাজ করি তাহলে আমাদের পেট খরচটা উঠে যাবে, আর যদি 2 ঘন্টা কাজ করি তাহলে হাতে কিছু থাকবে, যদি 3 ঘন্টা কাজ করি তাহলে তো কথাই নেই, আমাদের এখানে শপিং করাটা হয়ে যাবে। দেখ পলু, এখানে তো আর আমাদের কেউ চেনে না, তাই আমরা কি কাজ করলাম না করলাম তাতে কার কি বা যায় আসে। ওদিকে দেখা যায় জেঠিমণি এবং মেজ কাকিমণি তাদের দুজনকে সবাই মিলে জিজ্ঞেস করতে থাকে তারা কি সব শর্ত পালন করতে পেরেছিল। তারাও তখন গর্ব করে বলতে থাকে হ্যাঁ, তারা বেশ শার্ট প্যান্ট পরে ঘুরতে পেরেছে, লেও গিয়েছে, নিজেদের মতো ঘুরেছে। ওই দুইজনেরই তো খবর নেই। এদিকে মেজকামণি তাকে জিজ্ঞেস করে, ঠিক কিসের কাজের কথা বলছো বলো তো? তখন বলতে থাকে, কিসের আবার বয়ের কাজ? কামনি কিছুতেই রাজি হয় না, কিন্তু কি আর করবে, তার পকেট যে খালি। দিকে বর্দাও জানিয়ে দেয় সে তাকে কোনো টাকা দিতে পারবে না। বাধ্য হয়ে সে চলে যায় তার বর্দার সাথে কাজ করার জন্য। কি জেঠিমণি ও মেজ কাকিমণির মনটা ভীষণ খারাপ লাগছিল, কারণ তারা এত কিছু দেখলো, এত ভালো লাগলো, এত আনন্দ করলো, কিন্তু বাড়িতে কিছু লোক তো রয়ে গিয়েছিল, তারা তো আনন্দ করতে পারলো না, সবকিছু দেখতেও পারলো না। সবার জন্য, আশেপাশের প্রতিবেশীদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য তারা কেনাকাটা করে নেয়। সবকিছু একদম গল্পের মতো ছিল। এই সবকিছু ছেড়ে তাদেরকে চলে যেতে হবে, এসব ভেবেই সবার মন যেন কেমন করছিল। বাড়ির বাকিরাও যদি আসতো বেশ ভালো হতো, জীবনে আর কখনো এখানে আসা হবে না। কিন্তু বাহা বলে না, সে তাদেরকে নিয়ে আবারও আসবে এখানে। মনে মনে তখন বলতে থাকে, হয়তো তোরা আসবি, আমি থাকবো না, আমার কষ্ট তোদের মনে রয়ে যাবে। এর পরের সিনে দেখা যায় জেঠুমণি এবং মেজকামণি যে রেস্টুরেন্টে বয়ের কাজ করছিল সেখানে তার বাড়ির লোকজন খেতে এসেছে না জেনেই। এখন বুঝতেই পারছিল না তাদের সামনে গিয়ে কি করে দাঁড়াবে। ছিল পালাতে, কিন্তু কিছু করার নেই, তারা তো সেখানে কন্ট্যাক্ট করে ফেলেছে ঘন্টার। বাধ্য হয়ে তাদের কাছে যায় অর্ডার নেওয়ার জন্য। এদিকে জেঠিমণি এবং বাড়ির অনন্য সবাই এই নিয়ে ভীষণ হাসতে থাকে তাদের দেখে। এর পরের সিনে দেখা যায় ধ্রুবর বাবা কমলিকার সাথে দেখা করতে যায়। কমলিকার মুখখানা দেখি ধ্রুবর বাবা বুঝে যায় কমলিকার মনটা কতটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। ধ্রুবর বাবা বাড়ির অনন্যরা কোথায় জিজ্ঞেস করে জানতে পারে বিক্রম গিয়েছে ছবি তুলতে এবং তার বাবা মা গিয়েছে দিল্লি তাদের মেয়ের অসুখ বলে। ধ্রুবর বাবাকে কমলিকা যখন বাবা বলে ডাক দেয় সে অবাক হয়ে তাকিয়ে থাকে। কমলিকা তার অবাক হওয়া দেখে বলতে থাকে, এই ডাকটা তুমি প্রথমবার আমার মুখে শুনেছ? তা তো নয় বাবা। অবাক হওয়ার কারণটা বোধহয় আমি বুঝতে পারছি। আসলে কি বলতো, আমি তো আর কোনোদিন মা ডাক শুনতে পারবো না, হয়তো তুমি আমার দিকে কিভাবে অবাক হয়ে তাকিয়ে আছো। বিক্রম আমাকে কথাটা বলতে চাইনি, কিন্তু আমি জেনেছি আমি আর কোনোদিনও মা হতে পারবো না। বাবা তুমি বিশ্বাস করো, আমার সন্তান মরে যায়নি। অন্য সবারই মতো হয়তো বা তুমিও আমাকে অবিশ্বাস করতে পারো। জানো বাবা, বিক্রমের মা বলেছে ঘটনার দিন সে দেখেছিল যে নার্স পিছনের দরজা দিয়ে গিয়ে সদ্যজাত সন্তানকে কোনো একটা বউয়ের হাতে তুলে দিয়েছিল। জানি বাবা, আমার সন্তান আছে কোথাও না কোথাও, হয়তো বা কোনো হোমে। এও জানায় তাকে তার চিরশত্রু ভাগে সে সন্দেহ করে এই নিয়ে। ধ্রুবর বাবা বলে, ভাবে কি সেদিনের খবরটা তাদের বাড়িতে পৌঁছেছিল? কমলিকা তখন জানায়, হ্যাঁ, ধ্রুবর বাবার নেই কল করা হয়েছিল, তাকে না পেয়ে তাদের বাড়িতেই ফোন করা হয়েছিল, কিন্তু ফোনটা কে ধরেছে তা সে নিশ্চিত নয়। মধ্যে শেষ হয়ে যায় 1037 নম্বর এপিসোড। এর পরবর্তী এপিসোড 1038 নম্বর এপিসোডে দেখা যায় প্রভুর শরীরটা আজ বেশ খারাপ ছিল, তা সত্ত্বেও নীলু আজ অফিসে এসেছে। না আসলে যে অয়ন তাকে সন্দেহ করত, কারণ রাতে অয়ন তাকে 18 থেকে 19 বারের মতো ফোন করেছিল, কিন্তু একবারও নীলু ফোনটা ধরেনি। অয়ন প্রশ্ন করায় নীলু এড়িয়ে গিয়ে বলে আসলে ঘুমিয়ে পড়েছিল। এরপর অয়ন জানায় তার মা রাজি হয়ে গেছে এই বিয়ের জন্য, এবং সে নীলুর সন্তানের কথাও জানে, সে তাদের সাথেই থাকবে। তো নীলু ডিভোর্সটা কবে আনবে? নীলু সময় লাগবে বললে তখন বলে প্রয়োজনে সে মামলা করবে, কে মানসিক শারীরিক টর্চার করতো এগুলো বলবে। সাথে সাথে প্রতিবাদ জানায়, প্রবুদ্ধ এরকম মানুষই নয়, এরকম করতেই পারে না। অয়ন অবাক হয়ে যায় নীলুর এই প্রতিক্রিয়া দেখে। এদিকে অর্চির অনেকদিন যাবতই একটি ক্যামেরা কেনার খুব শখ ছিল, কিন্তু অনেক দাম বলে কেনা হচ্ছিল না। এখানে দেখে খুবই পছন্দ হয়ে গেল, তাই আর না কিনে পারলো না। এর মুখে এই কথা শুনে ধৃতি তখন বলে এই ক্যামেরার দাম সে দিবে, কিন্তু অর্চি বলে সে তো অলরেডি কিনেই ফেলেছে। ও ধৃতি জানায় যে না, এর দাম সেই দিবে। এদিকে বাহা সবার থেকে আলাদা হয়ে চোখের জল ফেলতে থাকে।
এই সমস্ত কিছু, এই শহর, এগুলো ছেড়ে তাকে এখন চলে যেতে হবে। পাতি সে তার কাছে জিজ্ঞেস করে কি হয়েছে তার। সে তখন জানায় তার খারাপ লাগবে এই সব কিছু ছেড়ে যেতে। বলে আমি জানি আর কোনো দিনও এখানে আসা হবে না, জীবনের হয়তো শেষবারের মতোই আমরা এখানে এসেছি। সুমনি বাহাকে সান্ত্বনা দিয়ে বলে এরকমটাই তো হয় রে মা, আমাদের জীবনে এরকমই অনেক কিছু ঘটে হঠাৎ করে, যা জীবনে ঘটবে না সেই স্মৃতিটুকু নিয়েই আমাদের সারা জীবন চলতে হয়। পরের সিনে দেখা যায় প্রবুদ্ধর জ্বর এখনো কমেনি। রূপু খুবই বিরক্ত হতে থাকে, নীলু কি করে পারলো আজ অফিসে যেতে প্রবুদ্ধর এরকম অবস্থা দেখেও। বুদ্ধ তাদের নিষেধ করে নীলুকে নিয়ে কিছু বলতে। স্বাধীন সে তো তার মতো থাকবেই, জোর করে আটকে রাখা ঠিক নয়। রূপু এবং আর্য প্রবুদ্ধকে বোঝাতে থাকে নীলু যদি তার জীবনটাকে নতুন করে গুছিয়ে সুখী হতে পারে তাহলে প্রবুদ্ধ হতে পারে। মধ্যে নীলু এসে বাহিরে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনতে থাকে ও প্রবুদ্ধকে বলতে থাকে নতুন করে জীবনটা গুছিয়ে নিতে। দুজনের রূপই তার জন্য মেয়ে দেখবে। প্রবুদ্ধ তখন হাসতে হাসতে বলে বলো রূপাঞ্জনা তুমি, বেশ, আমার যদি এরকমটা কখনো মনে হয় আমি তোমাকে না হয় বলবো আমার জন্য মেয়ে দেখতে। মধ্যে শেষ হয়ে যায় 1038 নম্বর এপিসোড। এর পরবর্তী এপিসোড 1039 নম্বর এপিসোডে দেখা যায় ভিতরে প্রবেশ করা মাত্রই রূপু তাকে কথা শোনাতে থাকে। আর্য তখন নীলুকে গিয়ে বলতে থাকে হ্যাঁ নীলু এগুলো শোনারই প্রাপ্য। প্রবুদ্ধকে জিজ্ঞেস করে তার শরীরটা এখন কেমন আছে। বুদ্ধ নীলুকে বলতে থাকে সে নিশ্চয়ই ডিভোর্সের কাজের বিষয়ে কথা বলতে এসেছে। নীলু মনে মনে বলতে থাকে কেন এরকমটা হলো, তাদের মাঝখানে কেন অন্য কেউ চলে আসলো। এখন এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে চাইলেও সেখান থেকে আর বেরিয়ে আসতে পারবে না। সে প্রবুদ্ধের কাছে বসতে চায়, তার শরীর কেমন দেখতে চায়, কিন্তু প্রবুদ্ধ বারবার তাকে এড়িয়ে যায়। বুদ্ধ নীলুকে এড়িয়ে যাওয়ার জন্য বলতে থাকে আমার না ভীষণ ঠান্ডা লাগছে করছে, তুমি যদি প্লিজ লাইটটা একটু অফ করে দাও। নীলু তখন বাধ্য হয়ে লাইট অফ করে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখা যায় বিক্রম কমলিকার ছবি তুলতে থাকে। কমলিকা মোটেও রাজি হয় না তুলতে, কিন্তু বাধ্য হয়ে বিক্রমের দেখানো মতো পোজ দিতে থাকে। কমলিকার বিরক্ত হওয়া দেখে বিক্রম তখন বলতে থাকে এখন এরকম করছো, এক সময় তুমি আমাকেই মনে করবে। কমলিকা অবাক হয়ে যায় বিক্রমের কথাগুলো শুনে। বিক্রমকে বলতে থাকে সে এরকম কথা কেন বলল, সময় তাকে মনে করবে মানে বিক্রম কোথায় যাবে। বারবার বিক্রমের কাছে কৈফিয়ত চাইতে থাকে সে এরকম কথা কেন বলল। ও তখন উত্তর দেয় হঠাৎ মুখ ফসকে বেরিয়ে গেছে, এরকম কথা সে আর কখনো বলবে না। তোর কমলিকা ধ্রুবর বাবার কথা জানায় সে এসেছিল এবং তাকে কথা দিয়েছে তার সন্তান যদি জীবিত থাকে তাকে ফিরিয়ে দিবে। তখন মনে মনে বলতে থাকে আমি সত্যিই চাই তোমার সন্তান যদি বেঁচে থাকে সত্যিই যেন ফিরে আসে তোমার কাছে। রিকা বিক্রমকে বলে তুমি যে বিদেশে যাচ্ছ তা কবে ফিরবে, কতদিন লাগতে পারে জানাই, আমার কতগুলো কাজ আছে তাই কবে ফিরতে পারবো তা ঠিক নেই, আমি গিয়ে তোমাকে জানাবো। তখন বলে তুমি তো বলেছিলে তুমি যখন যাবে আমাকে নিয়ে যাবে, আমাকে সঙ্গেই রাখবে। বিক্রম তাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি যদি আমার সাথে যাও আমাদের সন্তান যদি তখন ফিরে আসে সে কার কাছে থাকবে বলো। কান্নায় ভেঙে পড়ে, সে একা কি করে থাকবে। বিক্রম তখন মনে মনে বলতে থাকে জি আর কোনোদিনও ফিরবো না মেম সাহেব। বিক্রমকে বলতে থাকে সে বিক্রমকে কিছুতেই যেতে দিবে না। বিক্রম বলে আমাকে তো যেতেই হবে, না হলে যে তোমার পুলিশ ধরে নিয়ে যাবে আমাকে না যেতে দেওয়ার কারণে। মনে মনে বলতে থাকে আমাকে যে চিরদিনের জন্য চলে যেতে হবে একেবারে, এখানকার কাজ যে শেষ, যে আর কোনো উপায় নেই এখানে থাকার। খুব ভালো থেকো, তোমার সন্তানটাকে ফিরে পাও কামনা করি। প্রবুদ্ধর এখন যাওয়ার সময় হয়েছে, সবাই অনুরোধ করা সত্ত্বেও সে এখন যাবেই। কোর্টে ধরা পড়েছে তার ম্যালেরিয়া হয়েছে। নীলুর মন কি এবার গলবে? ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।